পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দেবলীনা, মা তোমার পৃথিবী, তোমার ইন্সপিরেশন। হ্যাঁ, মা তো জিওগ্রাফিতে প্রফেসর। অ্যাকচুয়ালি আমার ছোট থেকে ইচ্ছে ছিল নাচ নিয়ে বড় হওয়ার। তো আমি প্রায় 3-3.5 বছর বয়স থেকে ক্লাসিক্যাল ডান্স শিখি, রবীন্দ্র নৃত্যও শিখতাম। যত আমাদের ওখানে কম্পিটিশন হতো সব জায়গায় আমি যেতাম এবং ফার্স্ট প্রাইজ নিয়ে আসতাম। তো মায়ের এবং বাবার দুজনেরই ইচ্ছে ছিল আমি নাচটা নিয়ে এগোই, কারণ সবাই খুব নাচের প্রশংসা করতো। তো ক্লাস 8-এ পড়াকালীন আমার জীবনে একটু একটা ধাক্কা আসে। মানে আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে ফেরার সময়তে হঠাৎ করে আমার খুব পেটের যন্ত্রণা শুরু হয়। ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলে ওষুধ দিয়েছি ঠিক হয়ে যাবে। 3 দিনের দিন রাত্রি 3:30-টের সময় অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। ডাক্তার দেখে বলে ওর অ্যাপেন্ডিক্স হয়েছে। তো নেক্সট দিন আমাকে নার্সিংহোমে অ্যাডমিট করানো হয় এবং ডাক্তার বলে যে খুব মাইনর অপারেশন, 8 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু অপারেশন থিয়েটারে ঢোকার পর প্রায় 2.5 ঘন্টা লেগে যায় অপারেশনটা কমপ্লিট হতে, কারণ আমাদের শরীরে অ্যাপেন্ডিক্সটা কোলনের নিচে থাকে, কিন্তু ওটা পুরো কোলনটাকে জড়িয়ে ওপর দিকে উঠে যায়, যে কারণে 2.5 ঘন্টা ডাক্তাররা ওটা খুঁজে পায় না। এবং 2.5 ঘন্টা অপারেশন হওয়ার পর যখন নিয়ে আসে তখন বলেই দেয় যে ইনফেকশন আসতে পারে। তো 7 দিন পর যখন স্টিচ কাটে দিদি, আমার পেটের অর্ধেকটা জুড়েছে, অর্ধেকটা স্টিচ জোড়েই নি। ওই অবস্থায় আমি 17 দিন নার্সিংহোমে ছিলাম। আর সেই সময় আমার সাথে যোদ্ধা ছিল আমার মা আর বাবা। মানে 17 দিন মা নার্সিংহোমের নিচে বিছানা করে শুয়েছে। এবং তারপর ভেলোর, হায়দ্রাবাদ, কলকাতা নামি দামি সমস্ত নার্সিংহোম হসপিটাল ঘোরার পর ডাক্তার বলে যে এটাকে নিয়েই ও জীবনে চলুক, লেট ইট বি। এটাকে নিয়ে ও যদি পড়াশুনো বা নাচটা থেকে দূরে চলে যায় তাহলে তো জীবনটা চলবে না। তো মা সেই সময় আমার খুব মেন্টাল সাপোর্ট ছিল, কারণ আমি সেই সময় পড়াশুনো এবং নাচ দুটো থেকেই দূরে চলে গেছিলাম। মা তখন আমাকে টোটালি সেই জায়গাটা থেকে রিকভার করে এবং জীবনে যে নাচ ছাড়াও অন্য দিক দিয়েও সাকসেস হওয়া যায় সেই রাস্তাটা একমাত্র আমার এই মাই আমাকে দেখিয়েছিল, যে তুমি পড়াশুনোটা নিয়ে এগো। তো তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তারপর আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাই, পড়াশুনো করি। ইঞ্জিনিয়ারিং করার পর একটা অপরচুনিটি আসে আমার কাছে এই সমবায় দপ্তরের কোঅপারেটিভ সেক্টরে জয়েন করার, ব্যাংকে। তো সেটাই জয়েন করেছি এবং লাস্ট 4 বছর ধরে সাকসেসফুলি আমি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছি। স্মিতা, তোমার স্বপ্ন বাবা মাকে এক করা। একদম দিদি, আমি ছোটবেলায় দেখতাম যে সবাই স্কুলে একসাথে যাচ্ছে, একসাথে বাবা মাকে নিয়ে এটা নেব সেটা নেব। তো আমার ছোটবেলায় এরম কেটেছে যে খাতা কেনার টাকাটা নেই, কারণ বাবা মা দুজনেই আলাদা। আমি ছোট থেকেই মায়ের কাছে মানুষ হয়েছি, সো সেই সুযোগটা পাইনি যে এই জামাটা কিনবো, ওই খাতাটা কিনবো, ওই পেন্সিলটা কিনবো। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই একটা বড় MNC কোম্পানিতে কলকাতায় চাকরি করছি। মা যেহেতু বাবার সাথে আলাদা, মা বাবার থেকে কোনো টাকা চাইতে পারে না, তো আমি পুরোটা মায়ের খরচা দেখি। তো আশালতা দি যখন ডিসিশন নিলেন যে মেয়েকে নিয়ে বেরিয়ে আসবেন, হাজবেন্ডের সাথে আলাদা থাকবেন, তখন কতটুকু ছিল স্মিতা? 2 বছর ছিল বয়স তখন ওর। তো এমন কি ঘটলো যে আলাদা হয়ে আসলেন? ওর বাবা খুব সঞ্চয়ী ছিল, সেহেতু আমার সংসারে খুব একটা টাকা পয়সা দিত না। আমিও খুব কষ্টের মধ্যে সংসার চালিয়েছি। ইতিমধ্যে ও আমার মেয়ে হয়, মেয়ে হওয়ার পর দেখা যাচ্ছে যে ও মেয়ের খরচও ঠিক মতন আমাকে দিত না। সেহেতু আমি ভাবলাম না, আমি বাবার বাড়িতেই চলে যাই, এখানে আয়ার কাজ করি। আমি আর কাজ করতে করতে মেয়েকে আমি বড় করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো মেয়ে, এখন মেয়ে আইটিতে কোম্পানিতে চাকরি করছে এবং আমাকে খুবই ভালোবাসে। এখন যা কিছু প্রয়োজন হয় সেই তো আমাকে কিনে দেয়। আপনি আলাদা হলেন তখন তো স্মিতা খুব ছোট। হ্যাঁ, খুবই ছোট। কি করব? সংসার কিভাবে চলতো? সংসার তো ওই কোনো রকমে আমার মা দিত। আমার যখন 8 বছর বয়স, তখন মা ঠিক করে যে একটা কাজ করবে। যেহেতু আমার মা বেশি পড়াশোনা করেনি, তো এর ওর থেকে খুঁজে খুঁজে একটা কাজ জোগাড় করে, তো সেইভাবেই আমাকে চালাতো। তো বিলাসা, মা তো অনেক স্যাক্রিফাইস করেছে বললে। হ্যাঁ, মায়ের স্যাক্রিফাইস মানে আমি পরে শুনি। আমার যখন ক্লাস 8, মায়ের গান পুরো বন্ধ ছিল। মানে যে মানুষটার জীবন ছিল গান, সেই এত বছরের গান গাওয়া, চর্চা বা আমার জন্মানোর আগে পর্যন্ত মায়ের আর কি গান নিয়ে একটা ভালো একটা নাম ছিল সেই সময়। কি এবার হুট করে আমি হওয়ার পর সেটা একদম মা পুরো যত অফার আসতো মা সব রিজেক্ট করে দিত। অ্যাকচুয়ালি এটা স্যাক্রিফাইস আমি বলবো না, আমার মনে হয়েছিল ওই সময়ে এটা আমার করা উচিত। আমার মনে হতো যে ওর যেটুকুই সেই ন্যাপি পাল্টানো থেকে খাওয়ানো থেকে আমার মনে হতো অন্তত যে আমার থেকে বেশি ভালো কেউ করবে না। ছোটবেলায় আপনার কথা শুনতো অভিলাষ? না, চিরকালই খুব অবিবাহিত, ভীষণ বাধ্য, ভীষণ শান্ত। আমি ওইটার জন্যই ওকে নিয়ে এগোতে পারছি। স্কুল থেকে হয়তো আমি ওকে টিউশন বা নাচ কিছুতে নিয়ে যাব, আমি স্কুটি চালিয়ে যাতায়াত করি আমাদের মফস্বল এলাকায়। আর সময়টা আমার কাছে খুব দামি, কারণ আমার নিজের গানটাকেও চালাতে হয়, ওকে পড়তে দিয়ে হয়তো আমি গান শিখতে ঢুকি। আমার চুচুড়ায় থাকি, চন্দননগরের স্কুল লাইফ, এবার টিউশন তার সেই সূত্রে সব চন্দননগরে। ভোর 6:30
6:30 আমি টিউশনে ঢুকলাম। যতক্ষণ আমি পড়ছি আর কি, টিউটরের বাইরে মা হেডফোনে কানে দিয়ে মায়ের নিজের গানটা শুনছে বা করছে, এবং সেখান থেকে কলকাতা চলে গেলাম ক্লাস করতে, এবং সেখান থেকে ফেরার পথে 3:30-র সময় পড়া ছিল। এবার পড়া হওয়ার পর সেই পড়া থেকে আবার চন্দননগরে আন্টির কাছে ক্লাসে চলে গেলাম। এবার সকাল 6:30 থেকে নাচ পড়াশোনা দিয়ে আবার নাচ সব করে বাড়ি ঢুকলাম ধরো 8টা 8:30, এবং 8টা 8:30-র পর আমি যখন বলছি যে না আর পারছি না, একটু বসতে হবে, কোমরে যন্ত্রণা করছে, মা না না বসবি না, ওখানে আমি তোর একটা ভুল দেখেছিলাম, তুই আগে ওখানটা ঠিক কর, এটা বসে গেলে কিন্তু আর ঠিক হবে না, তুই আগে এটা ঠিক কর। সুবর্ণাদি একটাই মেয়ে আপনার? হ্যাঁ, খুব আদরের? হ্যাঁ ভীষণ আদরের। তা আপনি তো হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন, হ্যাঁ, বন্ধ করলেন কেন? বন্ধ করলাম মানে বিয়ের আগে চালিয়ে গেছি, বিয়ের পরেও চালিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্যামিলি ইনিশিয়াল, আমার বাবার যে বাড়ি সেটা জয়েন্ট ফ্যামিলির বাড়ি, অনেক অনেক লোক আছে। তো বাবা মাকে ভালোবাসতো না বা বাবা মাকে সাপোর্ট করতো না সেটা কিন্তু কোনোদিনও ছিল না। কিন্তু আমার মায়ের যে একটা কেরিয়ার, একটা বাডিং কেরিয়ার ছিল, সেইটা গ্রোথের ব্যাপারে আমার বাবা কোনোদিনও সেইভাবে মাকে বলতে গেলে কোনো সাপোর্টই করেনি। সাপোর্ট করেন। এবং সাংসারিক বা জয়েন্ট ফ্যামিলি সংসারে চাপটাও ছিল, তো মাকে সব প্রেশার ছিল, মায়ের উপরে প্রচন্ড প্রেশার ছিল। মানে ছোটবেলায় তো বুঝতাম না, কিন্তু ছোটবেলায় যখন দাদুর বাড়িতে আমার ইনিশিয়াল বেড়ে ওঠা, স্কুলিং সবকিছু, ওখানে আমি মাকে দেখতাম পেশেন্ট দেখছে, হসপিটালে যাচ্ছে, প্র্যাকটিস করছে, আমার ভালো লাগতো। এবার যখন আমি আমাদের এই বাড়িতে চলে এলাম তখন দেখতাম মায়ের কোনো পেশেন্ট নেই, মা কোথাও যাচ্ছে না, শুধু আমার স্কুলে দিয়ে আসছে, আবৃত্তি শেখাচ্ছে, পড়াশোনা করাচ্ছে, এই রকম। যত বড় হয়েছি তত মায়ের মুখ থেকে আক্ষেপটা চিরকাল শুনে এসেছি। এর মাঝখানে আমার 11-এ ভর্তি হওয়ার কিছুদিন পর আমার বাবা হুট করে এক্সপায়ার করে যান। সেই সময় একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে থেকে যে সাপোর্ট লাগে, সেই সাপোর্টটা আমি পাইনি দিদি। মাঝখানে যেটা হলো, প্রত্যেকে বলে মা একবার জন্ম দেয়, কিন্তু আমার মা আমাকে 2বার জন্ম দিয়েছে। 2020 সালে যখন কোভিড আসে, জুন মাস নাগাদ আমার লিম্ফ্যাটিক গ্ল্যান্ডে একটা মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। তো সবাই বলেছিল খারাপের দিকে যাচ্ছে, লাইক কার্সিনোমা ছিল, এরকম বলেছিল। তো সেই সময় আমার অবস্থা মানে কী করবো বুঝতে পারছি না। তখন আমার একটা কোর্স চলছিল, প্রফেশনাল কোর্স, মানে চাকরি বেসিসে, সেটা করতে করতে মাঝখানে থামিয়ে দিলাম। আমি মানে মানসিক এতটাই নড়ে গেছিলাম যে মাকে বলছি আমি বাঁচবো না, তুমি চলে যাও, তোমাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে আমি ছাড়া কে দেখি। আমি মাকে নিয়ে একা একা ব্যাঙ্গালোর, দিল্লি সব ঘুরেছি ডাক্তার দেখানোর জন্য, দিয়ে ট্রিটমেন্ট হয়েছে আমার 1.5 বছর ধরে। বাড়িতে কেউ কোনোদিন আসেনি, বলা হয়েছিল কেউ আসেনি। সেই সময় বরঞ্চ বলতো এটা শুনেছি ওরা ওর কদিন, ওর মা শুকিয়ে গেছে, মেয়ে বেশি দিন নেই। আমি ঘরে শুয়ে থাকতাম, মাথা তুলতে পারতাম না। সেই সময় সব শুনে গেছি। সেই সময় ব্যাঙ্গালোরে গিয়ে আমার মা ওই অবস্থায় একা অপারেশন থিয়েটারের বাইরে বসে রয়েছে। 4 ঘন্টা অপারেশন হয়েছে, 4.5 ঘন্টার মতো ওটি ছিল। এখন তুমি ঠিক আছো? এখন আমি সুস্থ আছি সম্পূর্ণ। এখন তুমি কি কাজ করছো? আমি পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসারণ দপ্তর। এবং দেখো আজ তুমি কষ্ট করেন যে জায়গাটা তৈরি করেছো, আমার মা না থাকলে আমি আজকে দাঁড়াতে পারতাম না, না তোমার সাথে দেখা করতে পারতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।